তারপরে মুন্না ভাই আছেন? জি ভাই আছি। ওকে, তাহলে এবার আপনার পালা চলে আসছে। ঠিক আছে, এখানে মাঝখান থেকে এ পাশে চার পাশ থেকে হালকা করে একটা লাইন আসছে কেন? ভাই এটা পিকচারে এমন, পিকচারটা এমন। মানে পিকচারটাই এটা এমন ছিল। আর আপনি জি এদিকে মাউস অ্যাড করছেন, বুঝি নাই ভাই। আর আপনি এখানে এই যে মুখ, এটা আপনি যোগ করছেন। জি জি জি, হ্যাঁ চোখ সেভাবে দাঁত লাগাই দিছি আর কি। হ্যাঁ, অবশ্যই ক্রিয়েটিভিটি দেখাইছেন, তবে ম্যাচিংটা তুলনামূলক কম হয়েছে আপনার এটা। ভাই দুইটা হ্যাঁ, ভিন্ন মানুষের মতো লাগাইছি। প্র্যাকটিস করছেন, এটাই ভাই অনেক, এতে আমি খুশি ভাই। এটা আপনার একটা ওয়াও ইফেক্ট। থ্যাংক ইউ। ভাই রাগ করেন না, আবার আমি কিন্তু যাকে যেমন তেমনটাই দেওয়ার চেষ্টা করব। এখানে আপনি গাড়িটা নিয়ে আসছেন। জি জি জি, ওকে, গাড়িটা পার্কিং এ। গাড়িটা পার্কিং এ দিছেন, এইটাও ওয়াও রে। বাইকটা হলো এখানে আর এটা পাতাগুলো নিয়ে আসছেন, তারপরে না, এটা আর পিছে যে সবুজ এরিয়াটা এটা পুরোটা লাল সবুজটা, ছিল আর কি। হ্যাঁ ঘাসের উপর নিয়ে আসছি। হ্যাঁ, এটাও খুব ভালো লাগছে আমাকে। আপনার এই কাজগুলো ভালো হয়েছে, সবগুলো করতে আপনার কত সময় লাগছে? ভাই সবার আগে মোটামুটি ভালোই 1 ঘন্টা কাছাকাছি লাগে। আচ্ছা ঠিক আছে। আর এদিকে রেজাউল ভাই, একেবারে রিয়েল টাইমটা বলবেন, কতক্ষণ লাগছে আপনার? 2 ঘন্টা, কতক্ষণ, বা বেশি লাগতে পারে, সমস্যা নেই। ভাইয়া লাগছে, বেশিক্ষণ লাগে নাই। এই যে যে ইমেজটা ইসের মধ্যে সবগুলো দেখো তো হ্যাঁ, সবগুলাই। 20-25 মিনিটের মতো লাগছে ভাইয়া। যাই হোক, আপনার তো অনেক কম সময় লাগছে। এবার আসি এটাতে, দুর্জয়, উনি ভাই আছেন? ওকে, দেখতেছি না, উনি থাকলে অবশ্য কাজটি খুব ভালো হয়। এনার দিকে উনি হাতের মধ্যে এই কমলাটা নিয়ে আসার চেষ্টা করছে, এটাই বোঝা যাচ্ছে। ওকে, এখানে সম্ভবত এটাই নিয়ে আসছে। এটা কি বলে, প্রজাপতি? ইনার এটা লাইক রিয়েক্ট। স্বপ্নীল শাহ ভাই, আপনি কিন্তু সেই এডিটিং করে দিছেন এখানে, একবারে 3D এর মতো উপর থেকে। জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আমি একবারে আপনার এটা দিচ্ছি এখানে। বৃত্ত, বৃত্তগুলো ঠিক আছে, মাস্কিং গুলো করছেন, তবে অনেকগুলো হয়েছে, ডিজাইনটা খুব যে একটা সুন্দর লাগতেছে এমনটা না। যেমন ভাই এই দিক থেকে আমাদের রাজল ভাই যে ডিজাইনটা করেছে খুবই সিম্পল, তবে ইমেজটা দেখতে ভালো লাগতেছিল। আর আপনারটা আমাকে ভালো লাগেনি, কাউকে লাগতে পারে, কেননা আমাদের ডিজাইনের ক্ষেত্রে এক একজনের এক এক রকম পছন্দ হয়। আমাকে অতটা ভালো লাগেনি এটা। এটা মনে হয় একটু ফেদার বেশি দিলেই ভালো দেখাইতো। এটা বাইরে থেকে তো অ্যাড করতে খুব সহজে বোঝা যাচ্ছে, ফেদার একটু দিতে হইতো। ফেদার দিলে এটা আরো ভাই রিয়েলিস্টিকটা আসতো। আর এখানে আকাশটা পরিবর্তন করা হয়েছে, বোঝা যাচ্ছে আপনার সবগুলোর জন্য। কোনটা? এইটা। ওয়াও, এবার হচ্ছে তারিকুল ভাইয়ের সিরিয়াল আসছে। জি ভাই আছে। ওকে ভাই, মাস্কিং এর দিক থেকে যথেষ্ট ভালো করছেন, কেননা এটা আমরা আসলে এই কাজগুলো মাস্কিং দিয়ে করা হয় না, অন্য টুল টুল দিয়ে করা হয়। এই জায়গায় একটু ছোট্ট করে এই যে হাতের যে এখানে গ্যাপটা আছে, এখানে একটু ব্রাশ করে দিতে পারতেন। জি ভাই, অনেক ঝামেলা আর কি স্যার ভাই। আচ্ছা ঠিক আছে, সামনে আমরা যখন প্যান্টুল দেখবো তখন দেখবেন যে অনেক সহজেই হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এটা দূরে একটু ছোট করছেন, ঝামেলা বলতে ভাই এগুলা করার কোনো ঝামেলাই না। খালি যদি একটু কাজ শিখেন তখন খুব দ্রুত করতে পারবেন, খালি ক্লিক করার সাথেই কাজ, এমন যেন বিষয়গুলো। ওকে, আপনিও এখানে ওই মাস্কিং করছেন, ক্লিপিং মাস্ক, শেপ গুলো আরো ভালো করা যাইতো, যথেষ্ট ভালো হয়েছে। ওকে, ঠোঁটের কাজটা ফেদার দিয়েছেন আপনি, বোঝা যাচ্ছে। লাইটটা আরেকটু কম দিলে হয়তো আরো বেশি ভালো হইতো। ওকে, সবগুলো মিলে আপনাকে ওয়াও, ও হা হা চল পড়ে গেছে। ওয়াও, ওকে। সুবর্ণা চৈতি আপু আছেন?
আচ্ছা, ওনার আগে কে আপু আসছে, কে আপুটা দেখিনি। কে আপু, তাহলে কি আপনি বিজয় টাইপ পারেন? উনি উনি কি আবার অফলাইন হয়ে গেছে? আচ্ছা, তাহলে আপু এখানে স্পেশালি যেটা মনে হচ্ছে আমার, এই যে পিছনের দিকে ফ্রেম গুলো আছে এগুলা নিয়ে আসা হয়েছে। জি ভাই, হ্যাঁ, সাথে হ্যাঁ এক্সট্রা যেটা, মানে একটা ছবি জাস্ট বসানো আর ওই যে উপরের হ্যাঁ হ্যাঁ, এই ছবিটা আর কি করা, ওকে। ঠিক করা। এখানের দিক থেকে কি পরিবর্তন করা হয়েছে, কি যে পরিবর্তন করা হয়েছে, পরে দুটো ছবি আছে, ওকে পরে দুইটা ছবি আছে, ওই দুটা দেখে ওকে আসবেন। মানে এখান থেকে হরিণ গুলা আর ওইখান থেকে হচ্ছে সিনারিটা পরেরটা থেকে। ওকে। দেখি মাস্কিং এ করছেন না পেন টুল দেওয়া এইগুলা ব্যবহার করছেন? না, শুধু ওই যে যেগুলো শিখাইলেন, পেন টুল ইউজ করি নাই আমি। ওকে, থ্যাংক ইউ। আপনার এটা আমি ওয়াও রিয়েক্ট। আর এদিকে আর কেউ হোমওয়ার্ক করছে আর করেনি? টোটাল তাহলে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন। যে সাতজন হোমওয়ার্ক দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা হোমওয়ার্ক দেননি তাদেরকে শুধু ধন্যবাদ যে ক্লাসে অন্তত তো উপস্থিত হয়েছেন। না আসলেও আমার কিছু বলার ছিল না। কিয়াপুরটা দেখি, এখানে সম্ভবত আকাশের এই কালারটা পরিবর্তন করা হয়েছে। ও সরি, এখানে তো দেখা যাচ্ছে, লেয়ারের দিকে আমি তখনও তাকাইনি। এদিক থেকে ওকে, এইটা মনে হয় উপরে, এটা প্যাচার যে মুখটা আছে এটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, এখানে বোঝা যাচ্ছে লেয়ার দেখে, সরাসরি এখানে করা হয়নি। এখানে এখানেও করা হয়েছে, ডিজাইনটা সিম্পল ডিজাইন, একটু আরেকটু বেশি সময় দিলে হয়তো আরো ভালো করা যাইতো। আজকে শুধু দুর্জয় ভাই লাইক রিয়েক্ট পেয়েছে, আশা করি সামনে উনি আরো ভালো রিয়েক্ট পাবেন। এখন আমরা চলে যাব প্রবলেম সলভিং এ। আমাকে বলেন গত ক্লাসের কারো কোনো প্রবলেম? আমি ফটোশপ ওপেন করি। আমি অবশ্য এখন 2020 ইনস্টল করছি, 2020 একটু সফটওয়্যারগুলো আলাদা। ভাইয়া আমি একটা প্রবলেম ফেস করছি ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। ভাই মার্চ করছিলাম, পরে ওটা মানে রিমুভ করতে পারছিলাম না, মানে আনমার্চ করতে পারছিলাম না। আসলে এটা কিভাবে করব? মার্চ করলে ওটা আনমার্ক ভাই হয় না, এটা অপশন, এই ও জন্য আপনি এই কাজের জন্য আপনি গ্রুপ করতে পারেন, গ্রুপ করে নেবেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, থ্যাংক ইউ। এই অপশনটা দেখাই। গতকাল মার্চ ছাড়াও ওই যে বললেন, আমরা পরবর্তীতে লেয়ারগুলো যদি চেঞ্জ করতে চাই এটা কিভাবে করব? ওটা দেখে আরেকটা বিষয় মাথায় আসছে তো, এই জন্য আচ্ছা ওইটা না দেখাই, ওটা আজকে অন্য একটা টপিকে আছে ক্লাসের জন্য। আমি চাইলে এটা দেখাইতে পারবো, সম্ভবত এটা 6 কি 7 নাম্বার টপিকে আছে ক্লাসের, যে যার কারণে আসতেছি না এখন, হলে আপডেট হয়ে যাচ্ছে কাজটা। আর তাহলে মার্চের দিক থেকে ভাই যেটা বললো, সাধারণত মার্চ করলে আমরা মার্চটা ওই কন্ট্রোল জেড বা কন্ট্রোলটা জেড দিয়ে ব্যাক করে গিয়ে সেটা নিয়ে আসতে হয়। কে আপু, আপনার কাজগুলো যখন আমি রিভিউ করি তখন কি আপনি ছিলেন? কে আপু, আপনি আমাকে শুনতেছেন? হ্যাঁ ভাই, আমি ছিলাম না, আমার নেটওয়ার্কের সমস্যা এখানে। ওকে, যাক, আপনারগুলো আমি দেখছি। এখানে তো বোঝা যাচ্ছে আকাশটা নিয়ে আসছেন, আর এখান থেকে এই ইমেজটা মনে হয় বাইরে থেকে নিয়ে আসছেন বোঝা যাচ্ছে। তারপর নিচে এটার সঙ্গে ক্লিপিং মাস্ক করা হয়েছে, আপ ডাউনের জন্য ওই কালারটা এখনো বাদ পড়ে গেছে। আর এখান থেকে সিম্পল ভাবে কয়েকটা শেপ নিয়ে ক্লিপিং মাস্ক, যাই হোক যতটুকু করছেন ভালো হয়েছে। হ্যাঁ ভাই, আমি একদমই নতুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যতটুকু করছেন। আর আজকের দিক থেকে সবচেয়ে আমাকে কাজ ভালো লাগছে রাজউল ভাইয়ের আজকের। আর আগের ব্যাচের একটা কাজ দেখাই আপনাদের, আপনাদের সঙ্গে ওই ব্যাচটাকে আমি ওদের একদিন কাজের দিক থেকে বন্ধ দিয়ে সমান একই রকম ক্লাসে নিয়ে আসছি এখন। ওটা হচ্ছে সিলেট স্পেশাল 03। এই আপনাদের যে হোমওয়ার্ক ওদেরও একই রকম দিছিলাম, তারা বেশি হোমওয়ার্ক করেনি,
একজন এই কাজটা করছে প্রায় 5 ঘন্টা ধরে। এটার কোনটা থেকে কপি করছে? এটা থেকে। উনি কিন্তু অনেক ভালো কাজ করছে। ইনিও ফটোশপে নতুন, যতটুকু টুল দেখা যাচ্ছে সেখান থেকেই। তার মানে আপনাদের সবার তুলনায় এই কাজটা কিন্তু র্যাঙ্কিং এ এগিয়ে আছে আমার চোখে। আমাকে ভালো লাগছে এই কাজটা। উনি ফটোশপে করছে, উনি যে লেয়ার গুলো সহ উনি 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 পুরোপুরি কপি করছে ওটা, উনি নিজে তৈরি করছেন দেখে হ্যাঁ দেখে হ্যাঁ, এরকম। এটা আমি পুরোপুরি কপি করতে বলছিলাম আপনাদের গ্রুপ থেকে। পুরোপুরি যদি আমরা কপি করি, যেমন এখানে ভিতর দিকে যে লাইনগুলো আছে, লাইনগুলোর ডিস্ট্রিবিউটের অপশনগুলো আসতেছে। যেমন এই যে বৃত্তগুলো দিয়ে গাছ বানাইছে, এই বৃত্তগুলো দিয়ে গতকাল দেখাইছিলাম কিন্তু গাছ শেষের দিকে আপনাদের। তারপরে যাই হোক, ভালো হয়েছে কাজটা। আপনাদের তুলনায় আমি এই কাজটা বেশি মার্কিং করতেছি। আরেকজন এটা করছে, এখানে অন্যান্য বিষয়গুলো মার্কিং করে আনার চেষ্টা করছে। এই যে পাখিগুলো ব্ল্যান্ড মোড দিয়ে ওখানে নিয়ে আসছে উনি, ঠিক এটাও ব্ল্যান্ড মোড দিয়েই নিয়ে আসছে, তবে জিনিসগুলো অনেকটাই বোঝা যাচ্ছে। আর তারপরে এই দিক থেকে এটা সিম্পল ভাবে উনি করছে। হোমওয়ার্ক 2 এটা আরেকজন করছে, ইনারও কাজটা যথেষ্ট ভালো হয়েছে, তবে অ্যালাইনমেন্টটা আরেকটু ভালো করা যাইতো। আর আপনাদের দিক থেকে এই হোমওয়ার্কটা আমি পাইনি। এখানে আরেকজন করছে, ইনিও আলাদা কিছু ইফেক্ট, যেমন এখানে বেভেল এবং অ্যাম্বস ইফেক্ট ব্যবহার করছে নিচে। যাই হোক, এটাই আরেকজন মাস্কিং করছে। এখানে বিফোর আপনার দেখাইছে, আগে ছিল এখানে লাল আকাশ, এখন করে দিয়েছে একটা মেঘাচ্ছন্ন আকাশ। এতটুকুই। তবে যদি গ্রুপের দিক থেকে দেখেন, আপনাদের গ্রুপের তুলনায় ওই গ্রুপে একটা কাজ বেশি ভালো করছে। আমরা চেষ্টা করব অন্য গ্রুপের আমাদের ক্লাসের মধ্যে সব থেকে ভালো করার। তারপরে আমাদের যতগুলো গ্রুপ আছে ওগুলা থেকে সব থেকে ভালো করার। আস্তে আস্তে গোটা দেশ এবং পরে গোটা বিশ্বের সঙ্গে আমরা কম্পিটিশন করব। আর কারো কোনো প্রশ্ন গতকালের ক্লাস সম্পর্কে বা আগের গুলার বুঝতে পারেননি বাসায় কাজ করতে করতে? ওকে, কারো কোনো প্রশ্ন নেই? তাহলে আজকে আমরা সিম্পল 3টা বিষয় দেখব, অনেকগুলো বিষয় দেখব না। প্রথমেই how to add an image to a blank canvas। কিভাবে আমরা একটি ছবি ফাঁকা ক্যানভাসে যুক্ত করতে পারি। এটা একটা দা ট্রান্সফর্ম টুল। আমরা ট্রান্সফর্ম টুল সম্পর্কে জানি এবং এটাও জানি, আমরা শুধু আজকে ডিটেইলস গুলো দেখব। ট্রান্সফর্ম টুল কন্ট্রোল টি, এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দা ইম্পর্টেন্স অফ মডিফায়ার্স, এটা দেখব। ইজ ইন এভরি টুল, শিফট অল্টার এটা, আর শেষে হিস্টোরিয়াল। উপর থেকে এই কয়েকটা টুল দেখব। তাহলে প্রথমে শুরু করি হাউ। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল আর কি। জি ভাইয়া বলেন। যে আমি একটা মেসেজ করছি, একটু দেখবেন এখানে একটা। এখানে মাই যে স্ক্রিন একটা রেজুলেশন, হ্যাঁ ঠিক আছে, এটা হইলো। তো এখানে আমার যেটা প্রবলেম হচ্ছে, আমার ওই বর্তমানে আমি যে যে ভার্সনটা ইউজ করতেছি কি ফটোশপের, ওটা তো আমার হ্যাং করে, ঠিক আছে? হ্যাঁ, তো এই রেজুলেশনের জন্য তো কোনটা ইনস্টল করলে ভালো হবে, মানে কোন ভার্সনটা? আসলে এই রেজুলেশন 2020 ভাই যথেষ্ট এই রেজুলেশনের জন্য। ও আচ্ছা, আমারটা ওই যে আপনার 21 পয়েন্ট কত কত জানি, আমার যেটা মানে লেটেস্ট যেটা, ওটা ডাউনলোড করছিলাম তো। আপনি কি ল্যাপটপ ব্যবহার করতেছেন না ডেস্কটপ? যে আমি ল্যাপটপ ইউজ করছি। ওকে ঠিক আছে, আপনার ল্যাপটপে যে রেজুলেশনটা আছে এই রেজুলেশনটা যথেষ্ট। 2020 লাস্ট ভার্সনে খুব ভালো চলবে, এটাতে কোনো সমস্যা নেই। মানে আমারটা একটু স্ক্রিন একটু ছোট ছোট লেখা, মানে লেখাগুলো ছোট দেখা যায় যে আচ্ছা আমি বুঝতে ফটোশপের পারছি, যেসব তাহলে একটু আপনার স্ক্রিনে শেয়ার করেন দেখি, আমি একটু ভিতরের দিকে দেখি। আচ্ছা। স্ক্রিনটা এর আগের দিন স্ক্রিন শেয়ার করছিলেন? আচ্ছা, আমাদের সবাইকে কিন্তু এদিকে যারা আছে সবাইকে কিন্তু স্ক্রিন শেয়ার করতে হবে। সামনের দিকে আমি ক্লাসের মধ্যে কাজ দিব, আপনাদের পরে আমাকে জমা দিতে হবে এবং সমস্যার সময় আমরা স্ক্রিন শেয়ার করে দেখব। দেখেন ডান পাশে দেওয়া আছে প্রেজেন্ট নাও, ওখানে ক্লিক করে একেবারে উপরের অপশনটা ইওর আইদার স্ক্রিন, এটা সিলেক্ট করার পরে একটা ছোট্ট পপ আপ মেনু আসবে, ওখানে স্ক্রিনটা সিলেক্ট করবেন, তারপর শেয়ার বাটনে ক্লিক করবেন। যে আমি স্ক্রিন শেয়ার আপাতত স্টপ দিচ্ছি। জি ভাইয়া। হ্যাঁ হ্যালো। চৈতুল ভাই বলেন।
হ্যাঁ, ওই যে আমার ফেসবুক গ্রুপে এখনো অ্যাড করা হয় নাই, আমি ওকে ঠিক রিকোয়েস্ট আছে, এই যে আমি পাঠাইছি। এক্ষুনি অ্যাড করে দিচ্ছি। আপনার এখানে কি তহিদুল নামেই আছে? জি জি, তৌহিদুল ইসলাম নামেই আছে। ওকে, হ্যাঁ। আপনাকে এই যে অ্যাড করে আর দিয়েছি। আর এই যে ক্লাসগুলো যে করান, আমি মাত্র অ্যাড হইলাম, ঠিক আছে? আজকে কি এই আপনার যে প্রথম মাত্র, ক্লাস? না না, প্রথম ক্লাস না, আমি 2টা ক্লাস করছি, আজকেরটা দিয়ে 3টা। আচ্ছা ঠিক আছে, শুধু ওখানে ভাই ভিডিওগুলো দিয়ে দিছি ফেসবুক গ্রুপে। হ্যাঁ, ওইটা জানার জন্য যে স্ক্রিন রেকর্ডটা করেন, আমি মাত্র জয়েন হইলাম তো, যে আচ্ছা অনেক কিছু আচ্ছা ঠিক হয়তো আছে ভাই, মিস করছি। আপনাকে অলরেডি আচ্ছা অ্যাপ্রুভও করে দিছি এবং স্ক্রিন রেকর্ড গুলো আছে। আর এদিকে নাইমুল আচ্ছা, ভাই ঠিক একটু কি আছে। সময় লাগবে স্ক্রিন শেয়ার করতে? ওকে হয়ে গেছে, যান ফটোশপে যান দেখি। এটা কত ভার্সন, 2020 না 19? আমারটা হচ্ছে আমারটা হচ্ছে আপনার এই যে এই version, এটা 2020? এটা 2020-এর না? হ্যাঁ 2020-এর। 2020-এর শর্টকাট গুলা কিন্তু একটু আলাদা হয়। আজকে আমি 2020-এ কাজ করতে যাই, এই শর্টকাট গুলো দেখলাম আলাদা হচ্ছে একটু। 2020-এর কেমন শর্টকাট আলাদা? আমরা যখন আনডো করি, সম্ভবত অফিস থেকে ফোন, আমি মিউট করে এখনই ব্যাক আসতেছি। যে আপনার কথাটা বুঝতে পারলাম না আমি ওকে ঠিক। ব্যাক ভাই। এটা কি লাইসেন্স কি আছে সেটা ও বলুন। মানে পেইড ভার্সন কিনা তাই জিজ্ঞেস করছেন? জি জি। না না, আমি এটা ফ্রি ডাউনলোড করছি, পেইড না এটা আসলে। না ওকে, বললাম যে ক্রিক ফাইল দিয়ে করছেন কিনা। ও বুঝতে পারছি। রাজাল ভাই আপনার প্রশ্ন উত্তর আমি দিচ্ছি। প্রথমে নাইমুল ভাইটা বলি। নাইমুল ভাই আপনার স্ক্রিন রেজুলেশন ঠিকঠাক আছে, 1300 ভার্সনে এরকমই আসবে, এর থেকে বড় হবে না। তো এটা ঠিক আছে না? হ্যাঁ এটা ঠিক আছে, আমারটা দেখেন। আপনার একটা একটা জিনিস থামেন আমি দেখাই। এই যে আপনার দিকে কালার, ফিল কালার দেখতেছেন, নিচের দিকে কতটুকু ফাঁকা? ফাঁকা নেই কিন্তু। জি জি, আমার এখানে যে একটু ব্লক হয়ে গেছে নিচের দিকে। হ্যাঁ ফাঁকা নেই, এটা ঠিক আছে। এই যে আমার স্ক্রিনটা দেখাচ্ছে, আমার দেখেন কতগুলা ফাঁকা, আমার 1920x1080। আর রাজাউল ভাই সাধারণত জি ভাইয়া। এই যে ফটোশপের আপনি কি পেইড ভার্সন ব্যবহার করতে যাচ্ছেন না ফ্রি? ভাইয়া পেড ভার্সন ব্যবহার করার মতো তো আমাদের সেই তৌফিক নাই, তবে হচ্ছে যে হ্যাঁ ভাইয়া অবশ্যই। মানে এসব কি ক্র্যাক ভার্সন গুলা চাচ্ছিলাম আর ও কি। ক্র্যাক ভার্সন কি, আপনাকে আমি একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি, গেট ইনটু পিসি। নাইমুল ভাই বলছিল ওই ওই ওয়েবসাইট থেকে বর্তমানে সবচেয়ে ক্র্যাকের এক নাম্বার। ওটা কোনো কিছু কি বা কোনো কিছু দিতে হবে না, জাস্ট ডাউনলোড করে ইনস্টল করলেই হয়ে গেল, ওটা অটোমেটিক্যালি করবে। ওখানে ভাইয়া ওখানে ইলিস্ট্রেটরটা পাওয়া যাচ্ছে আর কি 2020-এর, ফটোশপ পাননি? কিন্তু না না এই যে ফটোশপ আমার এই যে এই ইলিস্ট্রেটর, এটা তো ঠিক আছে না এই রেজুলেশনের জন্য? আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক আছে। ইলাস্ট্রেটর একটা সাইজে বড় দেখে। আচ্ছা আমি ফটোশপটা সার্চ করে আপনাকে এখনই জানাচ্ছি, কারণ আমাদের আগে হচ্ছে সফটওয়্যারটাই যদি ঠিক না হয় তাহলে আমরা কাজ করব কিভাবে। আচ্ছা আমি জি দেখি, ভাইয়া। গেট ইনটু পিসিতে অলরেডি প্রবেশ করে ফেলছি। ঠিক আছে ভাই, আপনি এখন এবার আমি স্টপ কি করেন। বন্ধ করে দিব? হ্যাঁ স্টপ করে দেন, আমি প্রেজেন্ট করি এখন। ভাই ওই সফটওয়্যারের লিংকটা গ্রুপে শেয়ার করলে বেটার হতো। হ্যাঁ আমি ভাই 14 ভার্সনটা দিছি, আপনারা কি আপডেট ভার্সন চালাতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আচ্ছা 20 ঠিক আছে, চালাতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। জি ভাই, এই যে এটাই গেট ইনটু পিসি, এখান থেকে নিয়েছিলাম। পিএস ও পুরোটাই PSO4 তো এটা ভাই ওই যে ইয়াতে ওই গ্রাফিক্স ডিজাইনের অপশনটাতে ক্লিক করলে ওখানে আসবে, প্রথমেই আসে। লাইটরুম। এই যে ভাই ফটোশপ 2020 6 দিন আগে আপডেট করছে। ভাই ওই যে উপরের ইয়াটাতে ইয়া করলে আসবে, ওই যে উপরে যেটা ইয়া। এই ম্যাকের জন্য না উইন্ডোজের জন্য? দুটার জন্য আছে, যদিও ভিতরের দিকে ম্যাকের দেখাচ্ছে মাস্ট ওয়াচ ভিডিও গাইড। ঠিক আছে আমি এটা লিংকটা শেয়ার করে দিচ্ছি, আপনারা এখান থেকে নিয়ে চাইলে 19 18 ব্যবহার করতে পারেন। আগে দেখবেন ভিডিওটা ইনস্টলটা কিভাবে ইনস্টল করতেছে, ভিডিও গাইডটা দেখে তারপর তারপর ইলিস্ট্রেটরটা এখান থেকে নিয়েছি আর কি, কিন্তু ফটোশপটা আসলে আমি তখন পাইনি। আচ্ছা ঠিক, এটা 6 দিন আগে আপলোড করছে রাইট, লাস্ট ভার্সন। আর আমি গতকাল আমার তো এফটিপি সার্ভার, এই যে ওখান থেকে আমি 2020টা ইনস্টল করছি এফটিপি সার্ভার থেকে। আর যারা 2020 ইনস্টল করবেন তাদের ক্ষেত্রে একটু বলে রাখি, এখানে আমরা যখন 2014 তেই কিন্তু আমি কাজগুলো দেখাবো, এখানে কন্ট্রোল অল্টার জেড দিয়ে কিন্তু আমরা ব্যাক যাইতাম। 2020 এর ক্ষেত্রে কিন্তু এমনটা হবে না, এখানে হবে শুধু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যেতে হবে। তারপরে আমরা যখন রেশিও ঠিক করার জন্য আমরা শিফট চাপতাম, কিন্তু 2020 এ আমরা শিফট চাপবো না,
2020 আপডেটে কিছু কিছু শর্টকাট গুলো চান্স নিয়ে আসে। ওকে, আমি এখানে লিংকটা দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, দেখেন এখান থেকে আপনারা নিয়ে নেন, না ফেসবুক গ্রুপে দিব? আচ্ছা ফেসবুক গ্রুপে দিচ্ছি, কেননা এই কথা বলার ভিডিওটা ইন্ড করার সাথে সাথে আমাদের লিংকটাও চলে যাবে। এই যে ফেসবুক গ্রুপে লিখে দিচ্ছি। ফেসবুক গ্রুপে পোস্ট করে দিয়ে দিছি। আর এদিকে তাহলে কারো আর কোনো প্রবলেম? আমরা কি ক্লাসে যাব? ভাইয়া আমার ওই ফটোশপ হ্যাঁ বলেন। CS6 ডাউনলোড করা আছে, মানে পিসি তে ইনস্টল করা, কিন্তু আনইনস্টল করা হচ্ছে না আর কি। ওকে, আপনি কি CS6 চালাতে যাচ্ছেন না? না, এখন যদি এটা চালু করি তাহলে। ওকে, আচ্ছা দুইটা রাখেন, সমস্যা কি? অনেক কিছু কিছু কাজ দেখবেন যে 20 এ কাজ করতে করতে অনেক সময় পিসি হ্যাং করতেছে। দেখেন আমি এই যে 20 রাখছি, 14 রাখছি, একাধিক ইনস্টল করা যায়, সমস্যা নেই। রাখেন, সমস্যা নাই। কারণ মাঝে মাঝে কিছু কাজ দেখবেন যে CS6 এ কাজ করতে ভালো হয়। CS6 হচ্ছে আপনার 600 কি 500 মেগাবাইট, আর 2020 হচ্ছে আপনার 2GB। এটা তুলনায় 3 গুণ সাইজ বড়। ও তাহলে তো থাকতে। এটাই ভাই দেখেন, এটা হচ্ছে 500 মেগাবাইট, আমাদের তো মেগাবাইটের এই হিসাবগুলো আমরা সবাই বুঝি, আর এটা হচ্ছে 2GB। বিশাল কিন্তু তফাৎ। থাক ভাই, আমিও CS6 ও হয়তো ইনস্টল করব কিছু কিছু কাজে, যেমন যে আফটার এফেক্টস CS6 চালাচ্ছে, আগের ভার্সনগুলোই ভালো চলতেছে, সবগুলাই করা যায়। তাহলে আজকের ক্লাসের যে বিষয়গুলো অলরেডি তো আমি বলে দিয়েছি। হাউ টু অ্যাড ইমেজ, এটা দিয়ে শুরু করি। এই যে যেটা আমরা ক্যানভাসটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক ক্যানভাস, অর্থাৎ ফাঁকা ক্যানভাস। আমরা কিন্তু অলরেডি ইমেজ অ্যাড করা জানি। কিভাবে আমরা অ্যাড করি? ফাইল থেকে প্লেস এমবেডেড, এখান থেকে যে ইমেজ প্রয়োজন আমি সেখান থেকে এটা প্লেস করে দিলেই আমার সেই ইমেজটা চলে আসে। এটা আমরা একভাবে জানি। আর একটা অপশন, আমরা যদি বাইরে থেকে এখান থেকে কোনো ইমেজ এখানে ড্রাগ করে এনে ছেড়ে দেই, তাহলে কি হলো? ইমেজের মধ্যে ইমেজ ওপেন হলো। এটা কিন্তু ওপেন না, এই যে এখান থেকে ওপেন, এটা কিন্তু ওপেন না, এটা হচ্ছে প্লেস, অর্থাৎ আমরা অন্য কোনো ইমেজের মধ্যে আরেকটা ইমেজ অ্যাড করতেছি। এখানে যদি বাইরে থেকে আমরা টেনে ছেড়ে দিই, তাহলে এটা প্লেস এমবেডেড হিসেবে কাজ করে। এই যে অপশনটা প্লেস এমবেডেড হিসেবে কাজ করবে যখন বাইরে থেকে আমরা ইমেজ টেনে এনে ছেড়ে দিব, ডিলিট করে দিচ্ছে এটা। তাহলে আমি প্রথমে যখন এমবেডেড করব, তখন কি করবে ফটোশপ? সরাসরি আমার পিসি থেকে এই ফটোশপের ফাইলটা সরাসরি কি করবে? এখানে নিয়ে আসবে, সরাসরি এখানে নিয়ে আসবে। আর যখন আমি এখান থেকে লিংক করব, এটা যে সাইডে আমি রেখে দেই, এখান থেকে আবার প্লেস দিলাম, এখান থেকে অন্য আরেকটা ইমেজ দিলাম, প্লেস দিলাম কি? প্লেস তো না, এবার আমি প্লেস লিংকে গেলাম, প্লেস লিংক, এখান থেকে এই ইমেজটা নিয়ে আসলাম। যে লেয়ারের দিকে একটু তাকান, আমার এখানে লেয়ারের দিকে দুইটা লেয়ারের মধ্যে দুইটা আইকন, দুই রকমের আইকন দেখতে পাচ্ছি না আমরা? দুইটা লেয়ারের মধ্যে দুই রকমের আইকন। নিচের যে এখানে আইকনটা দেখতেছি, এই আইকনটাকে বলা হয় স্মার্ট অবজেক্টের আইকন, অর্থাৎ এই ইমেজটা আমার এমবেডেড করা হয়েছে, অর্থাৎ ফটোশপের সাথে এটা সরাসরি চলে আসছে ফটোশপের মধ্যে। আর যেটা বিজনেসম্যান, এটা লিংক করা হয়েছে, ফটোশপের সাথে লিংক করা হয়েছে। এক্ষেত্রে আমাদের সমস্যা হয় কি? তাহলে মেইন যে আমরা কখন লিংক করব, কখন এমবেডেড করব। সাধারণত ধরে নেন আপনি একটা কাজ বাসায় বসে করতেছেন, কাজটা 50% আপনার করা হয়ে গেছে, এখন আপনি আপনার কাজটা অফিসে নিয়ে অফিস যাওয়ার প্রয়োজন পড়ছে, আপনি অফিসে চলে গেলেন, অফিসে বাকি কাজটা করবেন। সেই ক্ষেত্রে কি হয়? আপনি যদি লিংক করেন ইমেজ, আপনার ওই ইমেজগুলো ফটোশপের মধ্যে এখানে সাধারণত পাবেন না। যে ইমেজগুলো লিংক করা হয়েছে ওটা শুধুমাত্র আপনার পিসি থেকে, হার্ড ডিস্ক থেকে এটা কাজটা করবে। আর যেটা এমবেডেড ওটা কিন্তু পাবেন, এটা এখানে ফটোশপের মধ্যে একেবারেই নিয়ে আসা হয়েছে। তাহলে লিংক কি করে? ফটোশপ থেকে আমার যেখানে ইমেজটা আছে সেখান থেকে এটা লিংক করে দেয়, একটা জাস্ট সিম্পল ভাবে লিংক করে দেয়। আর যেটা এমবেডেড একেবারেই ইমেজটা এখানে নিয়ে আসে। এতটুকুই লিংক আর এমবেডেডের মধ্যে পার্থক্য। তবে আমরা যখন ইমেজ লিংক করি, তখন তুলনামূলক আমাদের যে ফাইল সাইজ, এটা তুলনামূলক কম হয়ে থাকে, আর যখন এমবেডেড করি তখন তুলনামূলক ফাইল সাইজ একটু বড় হয়ে থাকে। এক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো সবসময় এমবেডেড করতে। আসলে আমাদের এখন তো সাইজটা খুব ম্যাটার করে না, খুব দ্রুত ডাউনলোড হয়। তারপরে হচ্ছে আমরা যেন পিসি যখন চেঞ্জ করবো যেন আমার ছবিটা থাকে। আমি আরেকবার রিভিউ করতেছি, আরেকবার দ্রুত রিভিউ করতেছি।
তাহলে আমরা যখন এখান থেকে প্লেস এমবেডেড করব তখন এখান থেকে বাইরে থেকে ইমেজটা সরাসরি আমার একবারে ফটোশপের মধ্যে চলে আসবে। তার মানে আমার এই যে সেভ করতেছি সেভ ফাইলের মধ্যেই থেকে যাচ্ছে, মেইন জায়গায় থেকে যাচ্ছে। আর যখন লিংক করতেছি তখন কি হচ্ছে, এই হার্ড ডিস্কের সাথে এই ইমেজটা লিংক করে দিচ্ছি। যদি ওই ইমেজটার আমি নাম চেঞ্জ করে দিই বা ডিলিট করে দিই, আমার এখানে ওয়ার্নিং আসবে যখনই পরবর্তীতে এই ফাইলটা আমি ওপেন করব। আর যখন এমবেডেড করব কোনো ওয়ার্নিং কোনো কিছু আসবে না, সরাসরি ইমেজ ওপেন হবে। তাহলে আমাদের লিংক করার তুলনায় এমবেডেড করাটাই পারফেক্ট। এতটুকুই হচ্ছে ব্ল্যাঙ্ক আর কি ক্যানভাসে ইমেজ অ্যাড করা। এই যে সাদা ক্যানভাসে বা ব্ল্যাঙ্ক ফাঁকা ক্যানভাসে আমরা ইমেজ অ্যাড করছি। এভাবে আপনি যে কোনো ইমেজ অ্যাড করতে পারেন, তবে আপনার যখন যেটা প্রয়োজন তখন সেটা করবেন। তবে এমবেডেড করাই আমি পারফেক্ট বলে মনে করি। এখান থেকে কারো কোনো প্রশ্ন? তাহলে আরেকটা টপিকে চলে যেতাম আমরা। লিংক এবং এমবেডেড সম্পর্কে কোনো প্রশ্ন? না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আরেকটা টপিক যাই, এবার হচ্ছে ট্রান্সফর্ম টুল। ট্রান্সফর্ম টুলটা আমি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করব। ট্রান্সফর্ম টুল আমরা সবসময় লাগবেই, যখনই কাজ কর ট্রান্সফর্ম টুল লাগবেই। এখানে একটা আমি লেয়ার নিলাম, যেহেতু আমরা যতটুকু জানি এখান থেকে আমি কালার অ্যাপ্লাই করে দিই। ব্ল্যাক কালার দিব, ব্ল্যাকে দিই। ওকে, ব্ল্যাক কালার দিলাম। আচ্ছা, আমার যদি এটা এখন ছোট বড় করার প্রয়োজন, তাহলে আমার এই শেপ এটা এই ব্ল্যাক অপশনটা আমি একটু বড় সাইজ করতে যাচ্ছি, আমি কিভাবে করব কারো জানা আছে? ওকে, এটাই হচ্ছে ট্রান্সফর্ম জিনিসটা। তাহলে দেখি, এটা কিন্তু আমাদের সব সময় লাগবে, কখনো ছোট করার প্রয়োজন হবে, কখনো বড় করার প্রয়োজন হবে। দেখেন, এটা আমি সাইজে এখন বড় করতে যাচ্ছি। আমরা দেখেন এই যে উপরের দিকে মুভ টুলের উপরের দিকে আমাদের যে অ্যালাইন দেখছিলাম, এটার পাশে একটা অপশন আছে, লেখা আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, লেখা আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল। এখানে যখনই আমি মার্ক করব, দেখেন পিছন চারদিকে ছোট্ট ছোট্ট করে কিছু পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা। যখনই এখানে মার্ক করতেছি, টিক দিচ্ছি, তখনই এখানে আমি ছোট্ট ছোট্ট করে কিছু পয়েন্ট দেখতে পাচ্ছি। এই পয়েন্ট যে পাশে যে পয়েন্ট ধরে আমি টানবো সে পাশে সেটা বড় হবে। মানে এই পয়েন্ট ধরে এই পাশে টানতেছি, এই পাশে বড় হচ্ছে, এই পাশে টানতেছি, এই পাশে বড় হচ্ছে। একেবারে যে পাশে ইচ্ছা টানেন সেই হিসাবে সেটা বড় হবে। দেখেন কোন ধরে টানতেছি, বড় হচ্ছে। যদি আমি এটা শিফট ধরে টানি তাহলে এটা একবারে পারফেক্ট ভাবে রেশিও ঠিক রাখবে। আর যখন আমি শিফট ছেড়ে দিচ্ছি তখন কিন্তু রেশিও এটা ঠিক থাকতেছে না। আর যারা আপডেট ভার্সন ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে এটা একটু আলাদা হবে। কেমন হবে? তাদেরকে শিফট চাপতে হবে না। যারা 2020 ব্যবহার করতেছেন তাদেরকে শিফট চাপতে হবে না। আর যারা এই পুরাতন ভার্সনগুলো ব্যবহার করতেছেন তাদেরকে শিফট চাপতে হবে। আচ্ছা, আমি আপডেটের গুলা পরবর্তী থেকে আমি বলবো না, এক্ষেত্রে আপনাদের একটু ভুলাই যাইতে পারে যে কি কোনটা কি করব, কখন কি করব। আমি শুধু পুরাতন ভার্সনেরটাই আমি বলতেছি। তাহলে যখন আমরা শিফট চাপবো তখন সেটা পারফেক্ট রেশিও অনুযায়ী ছোট এবং বড় হবে। আর যখন শিফট ছেড়ে দিব তখন এটা পারফেক্ট রেশিও অনুযায়ী ছোট বড় হবে না। তাহলে আমরা জাস্ট সিম্পল এটাই ট্রান্সফর্মের দিক থেকে ছোট বড় আমরা করতে পারছি। আর যদি দুপাশ থেকে ছোট বড় করতে চাই তাহলে অল্টার চাপবো, এই পাশে টানতেছি, দেখেন দুপাশেই বড় হচ্ছে, সমানভাবে দুপাশেই বড় হচ্ছে। ভাই একটা কোশ্চেন ছিল যে আমার এটা কি লাস্টে করব নাকি এখন? আমাদের সমস্যা আর কি এই বিষয় হলে আমাকে এখন প্রশ্ন করেন, আর এই বিষয় না হলে শেষে। না, এটা যে আগে যেটা নিয়ে বললেন ওই পিকচার সিলেক্ট করা, ওইটা নিয়ে আর কি। না, আমার এখানে গতকালকের ডিজাইনগুলি করতে পারিনি, মানে পিকচারটা আমি আনতে পারতেছিলাম না। আমার এখানে সমস্যা ছিল ফাইল থেকে, মানে কোনো পিকচার সিলেক্ট করতেছিলাম কিন্তু এটা আসতেছিল না এখানে। আচ্ছা ঠিক আছে, এটা বোঝানোর পরে আমি আপনার সাথে আসবো। তাহলে দেখেন আবার ব্যাকে আসি আমি। যদি আমরা অল্টার চাপি তাহলে তার বিপরীত দিক থেকে বড় হচ্ছে, যদি অল্টার না চাপি শুধু এক পাশ থেকে হচ্ছে। ঠিক এখানেও যদি অল্টার চাপি দু পাশ থেকে এটা হচ্ছে, আর যদি অল্টার ছেড়ে দেই তাহলে শুধু এক পাশ থেকে হচ্ছে। এই গেল ট্রান্সফর্ম টুলের এখান থেকে অপশন। শো ট্রান্সফর্ম টুল যদি ওপেন করি তাহলে এখানে ওই পয়েন্টগুলো দেখতে পাবো, আর যদি এটা না অফ করি তাহলে দেখতে পাবো না। আমি আমার পার্সোনালি এটা অন করে রাখি না। এটার একটা শর্টকাট আছে, আমি যদি লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল পি চাপি
তাহলে কিন্তু ওই পয়েন্টগুলো আমরা আবার কি দেখতে পাচ্ছি। এইটাই বলা হচ্ছিল ওখানে আমরা যে কন্ট্রোল টি চাপি তাহলে ওই পয়েন্টগুলো আবার আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যে শো ট্রান্সফরমেশন এখানেও হবে, কিন্তু আমাকে এটা ভালো লাগে না। আপনাদের যদি ভালো লাগে আপনারা এটা টিকিয়ে রাখতে পারেন। আমার যখন এটা প্রয়োজন হয় তখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপি, তারপর বড় করার প্রয়োজন এইভাবে বড় করলাম, যে পাশে বড় করার প্রয়োজন ওইভাবে এটা করলাম। আর কন্ট্রোল টি ছাড়াও আরেকভাবে করা যায়। লেয়ার সিলেক্ট থাকলো, আমরা চলে যাব এডিট, এডিট থেকে এই যে দেখেন লেখা আছে ফ্রি ট্রান্সফর্ম, অর্থাৎ কন্ট্রোল চেপে টি শর্টকাট দেওয়া আছে, ফ্রি ট্রান্সফর্ম ওকে করলাম, এটা অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে এই যে এইভাবে বড় করার প্রয়োজন বড় করলেন, ছোট করার প্রয়োজন ছোট করলেন। এটা শুধু এটার ক্ষেত্রে না, এটা যে কোনো ইমেজ যে কোনো কিছুর ক্ষেত্রেই হবে। প্লেস এমবেডেড দিলাম, অর্থাৎ যে কোনো লেয়ার হোক না কেন সেটাতে এটা কাজ করবে। যেমন এই ইমেজটা নিয়ে আসি, এটা অলরেডি এই যে ট্রান্সফর্ম অপশনটা কিন্তু অ্যাক্টিভ করাই আছে, যখনই আমরা কোনো ইমেজ নিয়ে আসি এটা অ্যাক্টিভ করাই আছে। দেখেন এখান থেকে আমি যখন এই যে এখানে মার্ক করে দিলাম, ইমেজ ছোট করার প্রয়োজন হলে আমি এখান থেকে ছোট করতে পারতেছি, বড় করার প্রয়োজন হলে আমি বড় করতে পারতেছি। আর যদি এখানে আমি মার্কটা তুলে দেই তাহলে এগুলো পয়েন্টগুলো থাকতেছে না, আমাকে কন্ট্রোল টি চেপে করতে হচ্ছে। কন্ট্রোল টি চাপলাম, এখন দেখেন বড় হচ্ছে, ছবির কি সাইজ রেশিওটা নষ্ট হয়ে যাচ্ছে না? কেমন চ্যাপটা হয়ে গেল, এই যে টানতেছি রেশিও কি নষ্ট হয়ে যাচ্ছে? ভাইয়া স্মার্ট অবজেক্টে কিভাবে কাটে? ও স্মার্ট অবজেক্ট আপাতত আমরা এটা বলবো না, আমি স্মার্ট অবজেক্টের ডিটেইলস আমাদের একটা ক্লাস আছে, ঠিক আছে আপু? আর যদি স্মার্ট অবজেক্ট তাও আপনি যদি করতে চান, এখানে রাইট বাটন ক্লিক করে যে ক্রিয়েট স্মার্ট অবজেক্ট অপশন আছে, এখানে ক্লিক দিলে হয়ে যাবে। এটা অলরেডি স্মার্ট অবজেক্ট আমাদের আছে, এই যে লেয়ারটা আমি রাইট বাটন ক্লিক করে যে ক্রিয়েট টু স্মার্ট অবজেক্ট, ক্রিয়েট ক্লিক করলে এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। তাহলে আমি যে জায়গায় ছিলাম এটা আমরা কন্ট্রোল টি চাপলে সেটা আমরা ইচ্ছামতো ছোট বড় করতে পারতেছি, কিন্তু এই ইমেজের ক্ষেত্রে আমরা এগুলা এভাবে করব না, ইমেজের রেশিও নষ্ট হয়ে যাচ্ছে। আসলে বাস্তবে কি এত ফ্যাট ছিল, এত ফ্যাট ছিল না, এজন্য আমাদের শিফট চাপতে হবে, তাহলে ইনি পারফেক্ট ভাবে ছোট বড় হবে। আর শিফট চেপে ধরা অবস্থায় অল্টার চাপলে মিডিল বরাবর ছোট বড়টা হবে, একবারে মিডিল বরাবর। এতটুকু বুঝতে কার অসুবিধা, আমরা এখন ট্রান্সফর্মের ডিটেইলসে যাব, এটা হচ্ছে বেসিক। যেহেতু বেসিকটা কারো একটু বুঝতে অসুবিধা হলে ডিটেইলসটা আর একটু কঠিন মনে হইতে পারে। বেসিকটা কারো কোনো সমস্যা না? আমি আবার রিপিট করব? না সমস্যা নাই ভাইয়া। ওকে, কারো সমস্যা নাই, আমি অলরেডি কয়েকবার রিপিট করছি। তাহলে এই ইমেজটা আমি হাইড করে রাখলাম, এটাতে করি, তাহলে ডিটেইলসে চলে যাই। ভাইয়া একটু, হ্যাঁ ভাইয়া বলেন। সেটা হচ্ছে যে ভাইয়া কার্ড জানি এসে ওপেন, তো মাউথ স্পিকারটা ওপেন, এর জন্য নয়েজ হচ্ছে। ওকে, নাইমুল ইসলাম ভাই আপনার একটু প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আপনাদের যদি এখান থেকে সুবিধা মনে হয় এখান থেকে করবেন, আমাকে সুবিধা লাগে না, এটা অফ করে দিলাম। আমি কন্ট্রোল টি চেপে করতেছি, কন্ট্রোল চেপে টি, শর্টকাটটা আজকে অন করে দেওয়া হয়নি, অন করে দেই। এই যে এখানে কোণে কিন্তু শর্ট কি বাটন চাপতেছে, আপনারা দেখতে পাচ্ছেন না, এটা আমাকে স্মরণ করায় দিয়ে দিবেন। যেখান থেকে এখন আমি কি কি বাটন চাপতেছি এখানে কোণে লেখা উঠবে। কন্ট্রোল টি চাপলাম, এখন দেখেন উপরের অপশন বারে অনেকগুলো অপশন আসছে। ডিটেইলসে যাচ্ছি, প্রথমে যে এই যে 9টা পয়েন্ট আছে, 9টা পয়েন্ট পরে আসতেছি, আগে এগুলা আসি। এখানে আছে এক্স, এক্স হচ্ছে আমাদের হরিজন্টাল। গতকাল আমরা হরিজন্টাল ভার্টিক্যাল নিয়ে কথা বলছিলাম। এক্স কি হরিজন্টাল বরাবর ইমেজটাকে বাড়াবে, এই যে সরাবে। এক্স কি করতেছে, হরিজন্টাল বরাবর আমাদের ইমেজের পজিশন সরাচ্ছে। আমরা কিন্তু ওই কাজটা এখান থেকেও করতে পারি, এই যে সরাচ্ছি ওই একই কাজ। কন্ট্রোল টি চাপা অবস্থায় এখানে এক্স, এটা আমাদের হরিজন্টাল বরাবর বা সরাচ্ছে, এটা আমরা ইমেজটাকে সরাইতে পারি। আর যেটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর, নিচে নিয়ে যাচ্ছে উপরে নিয়ে যাচ্ছি। এখানে আসলে এখান থেকে এই কাজটা করা হয় না, কেননা আমরা এখান থেকেই তো আপ ডাউন করতে পারতেছি, একই কাজ। তারপরে যে অপশনটা আছে ওয়াইড, এটাও একই, আমরা দেখছি এই যে ওয়াইড বরাবর বেড়ে যাচ্ছে, এখান থেকে দেখেন ওয়াইড বরাবর বেড়ে যাচ্ছে, যেটা আমরা এখান থেকেই এই যে অল্টার চেপে এটা করতে পারতাম। এখানে যখন করতেছি দেখেন এখানে সাইজটা বেড়ে যাচ্ছে এবং কমে যাচ্ছে, দেখেন উপর দিকে ডাব্লিউ বাড়তে যখন কমাচ্ছি আমি তখন কমে যাচ্ছে, পিক্সেল বেস এটা কাজ করতেছে হয়তো, হ্যাঁ পিক্সেল বেস কাজ করতেছে। আর এটা যখন বাড়াচ্ছি ওটা বেড়ে যাচ্ছে, একই রকম কাজ। তারপরে দেখেন এই যে হাইট, এস তো হচ্ছে হাইট,
এই যে উপরে দিচ্ছি হাইট উপরের দিকে বেড়ে যাচ্ছে, এখন যেমন যখন নিচের দিকে দিচ্ছি হাইট কমে যাচ্ছে, এসটা হচ্ছে হাইট। এরপরে আসতেছে কোণ। কোণটা কিভাবে কাজ করে, এটা আমি কন্ট্রোল টি দিলাম। আমরা এতক্ষণ ধরে কোণ কিন্তু টেনে ছোট বড় করছিলাম। এবার দেখেন আপনি যখন কর্নারে যাচ্ছেন আর একটা আইকন আসতেছে, আইকনটা কেমন, ঘুরানো তীর। এর একটা ছিল কোণির তীর, এবার আসতেছে ঘুরানো তীর। এই ঘুরানো তীর ধরা অবস্থায় যদি আমি এটা ঘুরাই, তাহলে এটা ইমেজ হোক বা যা যে কোনো কিছু হোক আমি এভাবে ঘুরাইতে পারবো, যা কিছু হোক না কেন আমি এটাই সুন্দরভাবে ঘুরাইতে পারবো। এখন দেখেন আমি যেভাবে ঘুরাচ্ছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে আমি বুঝতে পারতেছি না। যেমন এটা -27 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, এটা এখন কত আছে, -69.72। এই অ্যাঙ্গেলগুলো পারফেক্ট হচ্ছে না। কন্ট্রোল টি দিয়ে আবার যদি আমরা শিফট চাপি, শিফট মানেই পারফেক্টনেসটা নিয়ে আসবে। শিফটটা চাপতেছি, এবার দেখেন 15 অ্যাঙ্গেল করে ঘুরতেছে, যেমন -15 দিলাম। এবার এটা কত অ্যাঙ্গেল আছে, 15 অ্যাঙ্গেল, 30 অ্যাঙ্গেল, 45, এভাবে 90 ডিগ্রি। তাহলে আমরা এটা শিফট যখন চাপবো এটা অ্যাঙ্গেল বরাবর আমরা এটা ঘুরাই নিতে পারতেছি। তারপরে আসি, এই যে মধ্যখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, পয়েন্ট, জি ভাইয়া, এই যে এটা আমাদের কাজটা কি? হ্যাঁ, এই যে আমরা রোটেট করলাম এই পয়েন্টটাকে নির্ভর করবে। এই দেখেন আমি ঘুরতেছি, এটা কি হচ্ছে, সে পাশ থেকে কাজ করতেছে। এই পয়েন্টটা আমরা যেখানে নিব ওটাকে সে কেন্দ্র হিসেবে ধরবে। এবার দেখেন এই পয়েন্টটাকে আমি এখানে এনে টেনে ছেড়ে দিলাম। এবার যদি ঘুরাই দেখেন তো কিভাবে ঘুরতেছে, ওই পয়েন্টটাকে ফ্লো করে ঘুরতেছে। ঠিক যদি পয়েন্টটা আমি এবার এখানে এনে দিই, এবার ঘুরাই, তাহলে ওই পয়েন্টটা, মনে করেন আমরা যদি দেয়ালের মধ্যে এখানে একটা আমরা প্যারক দিয়ে দিতাম, আর যদি ইমেজটা ঘুরাইতাম যেভাবে ঘুরতো ওইভাবে ঘুরতেছে। খুবই সিম্পল। দেয়ালের মধ্যে যদি কোনো একটা এভাবে কোনো কিছু প্যারক দিয়ে এখানে আটকায় রাখা হইতো, এভাবে যদি আমরা হাত দিয়ে বা ঘুরাইতাম, ওখান থেকে কিন্তু এইভাবে রোটেট হইতো। ঠিক ওইটাই, মনে করেন প্যারক দিয়ে এখানে আটকায় রাখা হয়েছে, এটা যেখানে রাখবেন সেখান থেকেই রোটেট হবে। আমরা শুরুর দিকে একটু অপশন বাদ দিয়ে গেছিলাম, সেটা হচ্ছে এই ভাই যে, যে এটা একটু আরেকবার রিপিট করবেন যে এটা, ওকে ঠিক আছে, তাহলে এই যে লাস্ট ঠিক অপশনটা। আছে। যে কন্ট্রোল চেপে যখন আমি টি দিচ্ছি ডিফল্ট ভাবে এটা কোথায় থাকতেছে, একবারেই মিডিলে থাকতেছে। যখন জি আমি জি। ঘুরাচ্ছি দেখেন এটা মিডিল থেকেই ঘুরতেছে, এটা কি হচ্ছে মিডিল থেকেই ঘুরতেছে। আর এইটা হচ্ছে প্যারক হিসাবে আমরা মনে করি। সিম্পল এটা যেখানে রাখবো একে কেন্দ্র করে ঘুরবে, এখানে রাখলাম দেখেন, ও আচ্ছা, এটাকে মুভ করা যাবে। হ্যাঁ মুভ করা যাবে, ওখান থেকেই কিন্তু এখন ইমেজ এটা ঘুরতেছে। ঠিক একইভাবে অন্য ইমেজ দিয়ে দেখাই, এখান থেকে দেখাই, এটা অফ করে দিই। এই যে এটা নিলাম, তো এটাতে আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে দেখেন আমি ঘুরাচ্ছি মিডিল বরাবর ঘুরতেছে। এবার যদি আমি ওইটাকে এই যে এখানে এই কোণে এনে দিই, এবার দেখেন কিভাবে ঘুরতেছে, আর জি, বুঝতে পারছি। যেখানে রাখতেছে সেখান থেকে ঘুরতেছে। এবার আগেরটাতে ফিরে আসি, এই যে কোণের দিকে আমি একটা অপশন স্কিপ করে গেছিলাম, এখানে 9টা অপশন আছে। এটা যদি আমরা একেবারে এই পয়েন্টে নিয়ে আসতে চাই তাহলে এখানে ক্লিক দিব, উপরের পয়েন্টে চলে গেল, তাহলে ওটা বরাবর এখন ঘুরবে। এই যে দেখেন ওখান থেকেই ঘুরতেছে। ঠিক একইভাবে নিচের যে পয়েন্টের যে কর্নারে আনতে চান এখানে ক্লিক দিলেই ওই কর্নার বরাবর চলে আসে। আমি মিডিলে দিলে মিডিলে আসবে, সাইডে দিলে সাইডে আসবে, যে পয়েন্ট বরাবর আপনি ক্লিক দিবেন সেই পয়েন্ট বরাবর চলে যাবে। আর চাইলে আমরা এটা মাউস ধরে মুভ করতে পারি, আর যে শিফট চাপি তাহলে এটা ম্যাগনেটিক টুলের মতো কাজ করবে, একেবারে পারফেক্ট ভাবে চলে যাবে শিফট চেপে ধরলে। আর চাইলে এখান থেকে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করতে পারেন। এবার দেখেন আমরা যদি এটার উপর রাইট বাটন ক্লিক করি তাহলে কিন্তু আরো অনেকগুলো অপশন পাচ্ছি। এটা কন্ট্রোল টি চাপার পরে, তার আগে নয়, এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি চাপার পরে যদি রাইট বাটন ক্লিক করি এখানে কিছু আমরা অপশন দেখতে পাচ্ছি। এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, ওই অপশনগুলো আমরা দেখতে পাই এডিট থেকে ট্রান্সফর্ম থেকে, এখানেও একই অপশন দেখতে পাই, এখান থেকেও করতে পারেন। কিন্তু এই যে এই কাজটা করার পর একবার এডিটে ক্লিক করলেন, ট্রান্সফর্মে গেলেন, এখানে যাওয়া সময় লাগবে বেশি, সেই জন্য আমরা এখান থেকে সরাসরি রাইট বাটন ক্লিক করে এই কাজটা করতে পারি। প্রথমে দেখেন দেওয়া আছে ফ্রি ট্রান্সফর্ম, আমরা যদি কন্ট্রোল টি চাপলাম এটাকে বলা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। তারপর আমরা ফ্রি ট্রান্সফর্ম জানি, ফ্রি ট্রান্সফর্ম কাকে বলে এটা এখন আমরা জানি। এরপরে দেওয়া আছে স্কেল, এই যে দেখেন এই যে আমরা ছোট করলাম বড় করলাম এটাকে বলা হচ্ছে স্কেল। এরপরে দেখেন রোটেট, রোটেট মানে ঘোরানো,
এই যে ঘুরাইলাম ওটাই হচ্ছে রোটেট। এরপরে আসতেছে এসকিউ। দেখি এসকিউ হবে উচ্চারণ না আলাদা কিছু হবে? SKEW। আচ্ছা ঠিক আছে, এটাই হবে ভাই উচ্চারণ। হ্যাঁ এসকিউ। এটা কি করে? এটা কোণ বরাবর কাজ করে, শুধু কর্নার নিয়ে কাজ করে। তাহলে দেখেন এগুলা আমরা জানি। তাহলে এখানে আমি এটাতে ক্লিক করলাম, এবার যখন আমি ধরতেছি এখানে একটা কর্নার চলে আসতেছে। কি হচ্ছে? শুধু কর্নার, এই কর্নারটাই নড়তেছে, আর কোনো কর্নার নড়তেছে কি? আর বাকি যে 3টা কর্নার আছে সেটা কিন্তু সরতেছে না। তার মানে আমার যদি কোনো কিছু কর্নার সরানোর প্রয়োজন হয় তাহলে আমরা তখন এসকিউ দিয়ে এই কাজটা করব। এরপরে আসতেছে ডিস্টর্ট। ডিস্টর্টও সেম কাজ করে, একটু পার্থক্য আছে। এটাও কর্নারের বরাবরই কাজ করে, তবে একটু পার্থক্য আছে। পার্থক্যটা অন্য একটা ইমেজ দিয়ে আমি দেখাবো একটু পরে। প্রায় সেম কাজ করে। তারপরে দেখি কন্ট্রোল টি দিয়ে এরপরে আছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ কি করে? এটা একসঙ্গে দুটা কর্নার নিয়ে কাজ করে। যেখানে ক্লিক দিলাম, এই কর্নার ধরতেছে পাশে, দেখেন দুটা কর্নার সরতেছে, দিচ্ছি এটা সরায় যাচ্ছে, দিলাম। তাহলে কি করে? পার্সপেক্টিভ দুটা কর্নার একসঙ্গে কাজ করে। যখন এ পাশে দিব তখন এ পাশে কাজ করবে। এটা ধরে এ পাশে দিচ্ছি, এ পাশে কাজ করতেছে। সিম্পল পার্সপেক্টিভ দিয়ে একটা কাজ করার চেষ্টা করি আমি। এখানে নিলাম, লেয়ার নেই, ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম, ডিসপ্লেক্ট করে এটা একটা কপি নিয়ে নেই, নিলাম। এই দুটাকে এখন আমি গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল টি দিয়ে পার্সপেক্টিভ করলাম। পার্সপেক্টিভ করে এটা একেবারে ছোট করে দিলাম। এবার কার কি মনে হচ্ছে? রাস্তার মতো মনে হয়। হ্যাঁ রাস্তার মতো মনে হয়, আরেক দিক থেকে যদি দেখি আবার স্মৃতিসৌধর মতো মনে হয়। রাস্তার মতো মনে হয়, এটাও মনে হয়। তাহলে এই পার্সপেক্টিভ টুল এগুলা দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের কাজগুলো করতে পারি। যেমন আমি একটু দেখাই, আমরা কিছুদিন পরেই বিজনেস কার্ড ডিজাইন করব। বিজনেস কার্ড ডিজাইন বলে আমরা ভিজিটিং কার্ড বা যা আমাদের দেশে প্রচলিত বিজনেস কার্ড DSI ডিজাইন লিখে সার্চ করলাম, দেখেন ইমেজ। এখানে দেখেন এই যে শেপগুলো কিন্তু বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে। যেমন দেখেন এখানে ব্লু কালারটা কিভাবে হালকা করে বাঁকা করে ঘোরানো হয়েছে। এই ধরনের অনেকগুলো ডিজাইন কিন্তু আমরা ওইটার মাধ্যমে করতে পারি। বিশেষ করে এই যে এখানে বাঁকানো যে ডিজাইনটা করা হয়েছে, এই ধরনের ডিজাইনগুলো আমরা সামনে এটার মাধ্যমে আমরা করব। তাহলে এগুলো স্মরণ রাখেন, আমরা যখনই কোনো ডিজাইন করব তখনই আমার মাথায় নিয়ে আসতে হবে যে কোন টুলটা পারফেক্ট হবে। গ্রেট। আচ্ছা ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাইয়া বলুন। এই যে এই ফটোশপের কাজগুলোর মধ্যে বিশেষ কাজটা দেখানো হচ্ছে কেন? ফটোশপের কাজ টোটালি আলাদা হওয়ার কথা না? শুনো, আমি যতটুকু জানি যে ইলাস্ট্রেটরের মাধ্যমে প্রিন্ট মিডিয়ার কাজ করা হয় মোস্টলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা আমি বুঝতে পারছি। এখন কথা হচ্ছে কি, প্রিন্ট মিডিয়ার যেগুলো কাজ করা হয় এগুলো কিন্তু ফটোশপের মাধ্যমে করা যায়। আপনাকে আমি বর্তমানে হ্যাঁ হ্যাঁ, করা যায়, জানি এটা। হ্যাঁ, তাহলে আমাকে এখন বলেন যে আমি যদি পার্সপেক্টিভ এটা আমি বুঝাইতে চাইতাম তাহলে আমাকে কিভাবে বুঝাতে ভালো হইতো যদি এই কাজটা না, না আমি দিয়ে। পার্সপেক্টিভের কথা বলছি না, আমি বিজনেস কার্ডের কথা বললাম, তো এই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে এটা আসলে তো দেখবেন প্রিন্ট যে মিডিয়ার মধ্যে পড়ে। না আসলে এর বিজনেস জন্য কার্ড আমি জিজ্ঞাসা করলাম। ইলাস্ট্রেটর করাটাই পারফেক্ট, কিন্তু ক্লায়েন্টরা ফটোশপে চায়। আপনাকে জাস্ট আমি উদাহরণ দেই, যেহেতু আপনি বললেন ও উদাহরণ দেই। উদাহরণ দিচ্ছি, গ্রাফিক রিভার তো চিনেন কি আপনি? জি ভাই, আমি ফাইবারে কাজ করি অলরেডি গ্রাফিক্সে। ওকে, আপনার কতগুলা কাজ করলেন, কতগুলা রিভিউ হয়েছে? ভাই আমার হচ্ছে 2টা অ্যাকাউন্ট মেইনলি, আমি টিমতে কাজ করি। এই যে দেখেন আমি এখান থেকে প্রথমে কয়েকটা 6টা ডিজাইন ওপেন করতেছি। প্রথমে 6টা দেখেন, জি। যে 1 2 3 4 5 6। হুম। এদিকে যারা আছে তাদেরকে বলি, যারা গ্রাফিক রিভার চিনে না, গ্রাফিক রিভার হচ্ছে গ্রাফিক ডিজাইনের তাদের কাজগুলো এখানে বিক্রি করতে পারে। এখানে যেমন এটা ডিজাইনগুলো করছে, এ কোন কোথায় করছে বলেন? ফটোশপ ইলাস্ট্রেটর দুটাই আছে। এ কোথায় করছে? শুধু ফটোশপ করছে। তার মানে দেখেন ফটোশপের ভোট কয়টা হইলো? 2টা। ইলাস্ট্রেটরের 2টা। ভোট হচ্ছে একটা। এ কোথায় করছে? ফটোশপে করছে। ইলাস্ট্রেটর ভোট পাইছে একটা, ফটোশপ পাইছে 3টা। তারপর হচ্ছে এখানে ফটোশপ ইলাস্ট্রেটর দুটাই করছে, তাহলে ফটোশপ পাইলো 4টা, ইলাস্ট্রেটর পাইছে 2টা। এটা শুধুমাত্র ফটোশপে, ফটোশপ পাইলো 5টা, ইলাস্ট্রেটর পাইছে এখানে এখন পর্যন্ত 2টা। এটা করা হয়েছে ফটোশপ ইলাস্ট্রেটর।
অর্থাৎ আমরা 6 জন ভোট দিছে, 6 জনই কিন্তু ফটোশপে করছে, 3 জন করছে না কোথায়? আমি যতটুকু জানি যে ভাইয়া এই যে এগুলো টোটালি ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে যে সে কোন হ্যাঁ ফাইলটা হ্যাঁ নিবে, পিএসডি হ্যাঁ দিবে নাকি এআইটা, হ্যাঁ, তাই না? কিন্তু দেখবেন এর যে জন্যই। ফটোশপে সবচেয়ে বেশি মার্কেটে চলে, যেমন আপনাকে দেখাইলাম 6 জনই কিন্তু ফটোশপে করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই অবশ্যই। আমি এই জন্য আমরা সামনে যে আপনাদের আমি ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই দেখাবো, যাদের যেখানে ভালো লাগে আপনারা সেখানে করবেন। আমরা যদি এখন প্রিন্ট আচ্ছা করি, ভাই, ফটোশপে আর ইলাস্ট্রেটরের মধ্যে প্রিন্ট মিডিয়া কি কি শেখানো হবে একটু বললে ভালো হতো এখন। এই যে ক্লাস মডিউলটা তো দিয়ে দিছি ভাই, আপনি কি ডাউনলোড করছেন? না ভাই, চেক করিনি আমি এটা। এই যে এখানে কি কি শেখানো হবে ক্লাস মডিউলটা আপনি ডাউনলোড করে দেখে নিন, ঠিক আছে? ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পার্সপেক্টিভ পর্যন্ত আসছিলাম, এটা ডিলিট করে দেই। এখান থেকে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে আবার ব্ল্যাক কালারই অ্যাপ্লাই করি, কন্ট্রোল টি দিলাম, রাইট বাটন ক্লিক করে এবার আসতেছে ওয়ার্প। ওয়ার্প অপশনটা কিভাবে কাজ করে, এই যে দেখেন উপরের দিকে একটা বাঁকানো একটা অপশন আছে, এটাকে বলা হয় ওয়ার্প। ঠিক এই কাজটাই হচ্ছে রাইট বাটন ক্লিক করলে ওয়ার্প হবে। তাহলে এখানে ওয়ার্পে ক্লিক দিলাম, এটা কি হয় কয়েকটা 9টা পয়েন্টে ভাগ করে দেয়। এখানে পয়েন্টগুলো নিয়েও আমরা এটা মডিফাই করতে পারি। এই যে দিলাম পয়েন্ট নিয়ে, এখানে নিচের দিকে দিলাম, এটা উপরের দিকে দিলাম, একটা শেপ বা অন্য একটা ডিজাইন চলে আসলো। এখান থেকে মডিফাই করলাম। তাহলে এখান থেকে যে কোনো ইমেজ হোক, যা কোনো কিছু হোক, ওয়ার্পের মাধ্যমে আমরা মডিফাই করতে পারি। ওয়ার্পের আরেকটা কিছু প্রিসেট দেওয়া আছে, এখানে ওয়ার্পে ক্লিক দিলাম, এই যে এখানে একটা ওয়ার্পের প্রিসেট যা পূর্ব থেকে সেভ করা। যেমন এখানে দিলাম ফ্ল্যাগ, এটা কি হলো ফ্ল্যাগের মতো ডিজাইনটা আসলো। আবার দেই ওয়ার্প, তারপরে দেওয়া আছে ফিশ, যখন ফিশ দিব মাছের মতো ডিজাইনটা হয়ে যাচ্ছে। আপনারা চাইলেও নিচ থেকে ছোটখাটো কিছু ডিজাইনগুলো এখান থেকে কনভার্ট করে বানানো যায় এই ওয়ার্পের মাধ্যমে। এরপরে আসতেছে রোটেট। রোটেট মানে ঘোরানো, আমরা অলরেডি দেখছি। এখানে বলছে রোটেট 180 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল এটা রোটেট হবে। আমরা এটার ক্ষেত্রে বুঝতে পারবো না, কেননা এটা আমাদের চতুর্ভুজ, যে পাশে ঘোরাই না কেন 80 ডিগ্রি ঘোরাই না কেন একই রকম দেখতে পাবো। তাহলে এটা থেকে দেখি, কেননা এটা আমাদের কোণগুলো আলাদা। কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে দেখেন রোটেট 180 ডিগ্রি দিলাম, তাহলে দেখেন 80 ডিগ্রি বরাবর এটা ঘুরে গেছে। আমরা চাইলেও এটা এভাবে 80 ডিগ্রি ঘুরাইতে পারতাম, ওখানে একবারই দিয়ে দিছে, এই এতটুকুই। তারপরে দেখি এবার দেওয়া আছে রোটেট ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে কি হবে, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিক বরাবর এটা ঘুরবে, ঘড়ির কাঁটা যেদিক বরাবর ঘুরে সেদিক বরাবর ঘুরবে। যেমন এবার দিলাম ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার মতো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো, দেওয়া আছে ক্লকওয়াইজ 90 ডিগ্রি। এবার যদি রোটেট 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ, তাহলে কি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি ঘুরতেছে। চাইলে এইভাবেও আপনারা 90 ডিগ্রি দিয়ে দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। তারপর যে ফ্লিপ এন্ড হরিজন্টাল, এটা কি করে ইমেজটাকে উল্টায় ফেলবে। রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল দিলাম, উল্টায় ফেলছে। এই পাশ থেকে এটা কি করছে হরিজন্টাল ভাবে ফ্লিপ করে ফেলতেছে, এতটুকুই। আর যেটা ভার্টিক্যাল ওটাও একই রকম, ভার্টিক্যাল ভাবে এটাকে ফ্লিপ করে ফেলতেছে। ট্রান্সফর্ম টুলের আর কোনো বাকি আছে কি? আচ্ছা, আপাতত কোনো বাকি নাই। ট্রান্সফর্ম টুল আমরা প্রতিনিয়ত ব্যবহার করতেই থাকবো। তাহলে আমাকে বলেন ট্রান্সফর্ম টুল নিয়ে কারো কোনো সব সমস্যা বা কোনো কিছু? ট্রান্সফর্ম টুল কিন্তু আমরা সব সময়ই ব্যবহার করব। ওকে, কারো কোনো প্রবলেম নাই? ওকে, না থাকলে দুই একজন না বলেন, তাহলে মনে হচ্ছে সবাই অফলাইন হয়ে গেছে। না ভাই, কোনো সমস্যা নেই আপাতত। ওকে, ঠিক আছে। এটাই, না হলে কোনো রিপ্লাই না আসলে মনে হচ্ছে ইন্টারনেট চলে গেছে, কোনো সময় এমন কিছু হতে পারে। ট্রান্সফর্ম টুল ক্লিয়ার। তাহলে পরের সেক্টরে চলে যাচ্ছি। পরে যেটা আছে, অনেকে দেখবেন যে ফটোশপ, কাউকে কাউকে দেখবেন আমরা যখন ফটোশপ ইলাস্ট্রেটর করব, কাউকে কাউকে ফটোশপ ভালো লাগবে, কাউকে কাউকে ইলাস্ট্রেটর ভালো লাগবে। আপনি যে কোনো একটা সফটওয়্যারেই যদি খুব ভালোভাবে শিখেন, আরেকটা সফটওয়্যার শেখার প্রয়োজন নাই। একটা সফটওয়্যার ফুললি ভালোভাবে শিখলেই এনাফ, ওটা দিয়ে লাইফ সেটেল করে দেওয়া যাবে। এই ফটোশপ শিখলেই ফটোশপ দিয়ে লাইফ সেটেল করে দেওয়া যাবে। ভালো করে ফটোশপ শিখলেই এখান থেকে এটা করা যায়। এবার চলে যাই
তারপরে কি বিষয়টা আছে, এই যে ট্রান্সফর্ম কন্ট্রোল টি, এটা আমরা দেখে ফেলছি। এবার দেখবো আমরা আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্ট অফ মডিফায়ার্স, আরেকটা হচ্ছে কিস ইন এভরি টুল, শিফট অল্টার অ্যান্ড কন্ট্রোল। এটা দুইটা একসাথে দেখব। অলরেডি এটার ব্যাপারটা আমরা জানি, তবে একটু ডিটেলস আসবে। ডিটেলসেই দেখি। একটা আমি নতুন পেজ বলতে এই পেজটাতে কাজ করে আগেরগুলো সব ডিলিট করলাম। আমি গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি। গ্রেডিয়েন্ট কালার আপনাদের দেখাইনি, আমি নিচ থেকে নিচ্ছি ডিজাইনটা ভালো দেখানোর জন্য। দেখেন এখান থেকে আমি একটা ইমেজ প্লেস করে নিয়ে আসতেছি। এখান থেকে প্লেস এমবেডেড, এখান থেকে একটা ইটের মতো বা বক্সের মতো যা হোক না কেন এটা আমি নিয়ে আসছি, আনলাম। আমাদের এখানে শুধুমাত্র মনে হয় একজন ম্যাক ব্যবহার করে, বাকি বাদ আমরা মনে হয় সবাই উইন্ডোজ। আর কেউ ম্যাক ব্যবহার করেন? সম্ভবত রিমি আপু, উনি ম্যাক ব্যবহার করে, স্ক্রিনশট দিছিল। জি না ভাইয়া, ওইটা আমার কাজিনের, আমি উইন্ডোজে ইউজ করি। আচ্ছা ঠিক আছে, যদি ম্যাকের ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে কমান্ড। এইখানে কেন বললাম, জি 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 ভাইয়া জানি। হ্যাঁ না এটাই আর কি জানেন চাও। আর যে কেউ করে কমান্ড, এখানে আমরা ওই কাজটাই এখন সামনে করতে যাচ্ছি। জাস্ট সিম্পল, আমি এখানে একটা ইটের মতো কোনো কিছু আমি অ্যাড করছি। অ্যাড করার পরে আমি এটা কিন্তু মুভ টুল দিয়ে ইচ্ছা মতো মুভ করতে পারতেছি। কোনো একটা অবজেক্ট আমি যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে যাচ্ছি। আমি যদি একেবারে সমান করে এই পাশে এই পাশ থেকে এই পাশে সমান বরাবর নিয়ে যেতে, আমি সমান বরাবর নিয়ে যেতে পারতেছি? পারি না। আমার হাত সরতেছেই, একটু করে সরতেছেই। এই অবস্থায় যদি আমরা শিফট চাপি, শিফট চাপলাম, এবার দেখেন একেবারে পারফেক্ট ভাবে হরিজন্টাল বরাবর এটা সরতেছে, একেবারেই পারফেক্ট ভাবে। আমি যদি ভার্টিক্যালে যেতে যাচ্ছি তাও দেখেন আমার মাউসের আইকনটা উপরের দিকে দিছে, তাও যাচ্ছে না, নিচের দিকে যাচ্ছে না। আমি শিফট চাপছি, একেবারে ভার্টিক্যাল তো না, হরিজন্টাল বরাবর পারফেক্ট ভাবে সরতেছে। তার মানে আমরা কোনো কিছু অবজেক্ট যদি পারফেক্ট ভাবে সরাতে চাই তাহলে আমরা শিফট চাপবো। এটা গেল। এবার দেখেন শিফট চেপে যখন আমি ভার্টিক্যাল বরাবর নিলাম, প্রথম অবস্থায় এটা শুধু ভার্টিক্যাল বরাবরই সরবে, এটা আর আমি হরিজন্টাল বরাবরও করতে পারবো না। সিম্পল ভাবে দেখাই, এখান থেকে আমি একটা গাইড নিলাম, এটাকে এটার মধ্যে রাখলাম কাছাকাছি। এবার দেখুন শিফট চাপতেছে, একেবারে দেখেন লাইন বরাবর যাচ্ছে। এটা গেল শিফটের কাজ। এবার শিফট বাদ দিয়ে এবার অল্টার চেপে ধরলাম আমি, আর একটু পিছনে দেই, অল্টার চেপে সামনে নিয়ে আসতেছি। অল্টার চেপে জানি আমরা কপি হয়, তাহলে কি করতেছে, এটা কপি করতেছে। তাহলে শিফট কি করলো, পারফেক্ট বরাবর আমরা মুভ করতে পারলাম, অল্টার কি করলো, কপি করলো। এবার দেখেন এবার চাপতেছি আমি কন্ট্রোল, আর ম্যাকের জন্য কমান্ড। চাপার পরে আমি উপর থেকে সিলেকশন করলাম, আমার কি হয়েছে দেখেন, দেখি সব লেয়ার গুলো সিলেক্ট হয়ে গেছে। আমি কি লেয়ার সিলেক্ট করছি? এসে করিনি, কন্ট্রোল চেপেই লেয়ার সিলেক্ট করছি, তারপর এটা মুভ করে এদিকে মিডিল নিয়ে আসলাম, গেল। তাহলে শিফট প্রথমে ব্যবহার করলাম, তারপর অল্টার ব্যবহার করলাম, তারপর কন্ট্রোল ব্যবহার করলাম, এক একটা কিন্তু এক একটা কাজ করছে। এবার অল্টার চেপে ঠিক একইভাবে কপি করলাম, তার সাথে শিফট চাপলাম, তাহলে কি হইলো, যখনই অল্টার চাপলাম তখন কপি করলো, আর যখন শিফট চাপলাম, আচ্ছা এটা আগে বন্ধ করি। একটু শুধু ওকে, এটা আমি ব্যাক যাচ্ছি। তাহলে দেখেন আমি অল্টার চেপে ঠিক একইভাবে কপি করতে পারতেছি, ওই অবস্থায় শিফট চাপতেছি, তাহলে ঠিক একইভাবে কিন্তু এটা কপিও হচ্ছে, সাথে বরাবর ভার্টিক্যাল বরাবর কপি হচ্ছে। কপি হইলো, ঠিক একইভাবে আবার অল্টার চেপে সাথে শিফট চাপে বরাবর এটা আমি কপি করলাম। তাহলে আমরা দেখলাম শিফটের কাজ দেখলাম, অল্টারের কাজ দেখলাম, কন্ট্রোলের কাজ দেখলাম। এবার আমি জুম করলাম, জুম করে কন্ট্রোল চেপে এই মিডিলের যে ইট বা বক্স যেটাই বলেন, এই বক্সটার মধ্যে ক্লিক দিলাম, তারপরে ডিলিট বাটন চাপলাম। তাহলে দেখেন এটা কি হয়েছে, সরাসরি ডিলিট হয়ে গেছে।
আমাকে কিন্তু এখানে লেয়ার খুঁজে খুঁজে ডিলিট করতে হয়নি, গেলাম এই কোন লেয়ারটা হয় খুঁজতেছি কোনটা হয়, এটা হয়, এটা কি হয়, হয় না, তারপরে এটা হয়, এভাবে তারপরে ডিলিট করতে হচ্ছে। কিন্তু আমি কি করছি, কন্ট্রোল চেপে এখানে ক্লিক দিছি, একবারে ওই লেয়ার সিলেক্ট হয়ে গেছে, তাহলে এটা ডিলিটই থাক। এবার কন্ট্রোল চেপে ধরে আবার শিফট চাপলাম, কন্ট্রোল চেপে এখানে ক্লিক দিলাম, তার সাথে শিফট চাপলাম, সাথে এটাও ক্লিক দিলাম, এইবার ডিলিট বাটন প্রেস করলাম। তার মানে লেয়ার ছাড়াও, সিলেক্ট ছাড়াও কিন্তু আমরা কাজগুলো এইভাবে এখানে করতে পারতেছি। আসলে এইটাই এখানে বলা হয়েছে, যতটুকু এখানে বলা হয়েছে যে এই যে কিস ইন এভরি টুল, অর্থাৎ শিফট অল্টার কন্ট্রোল, আর এই সম্পূর্ণ যে কাজগুলো করলাম এটাকে বলা হচ্ছে মডিফায়ার্স, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইম্পর্টেন্স অফ মডিফায়ার্স। আর কিস ইন এভরি টুল, শিফট অল্টার এন্ড কন্ট্রোল। তাহলে এখানে যে আমি প্রত্যেকটা বাটনের কাজগুলো দেখাইলাম, এটা কি স্মরণ আছে আপনাদের, না আমি আবার দেখাবো? এটা কিন্তু প্রশ্ন করবো আমি একটু পরে, আবার দেখাবো? একবার দেখালে ভালো হবে না? ওকে, আবার দেখাচ্ছি। এটা আমারও মনে হয়েছিল আরেকবার দেখালে ভালো হয়। সবগুলো ডিলিট করে দিলাম, দিয়ে প্লেস করা আমরা সবাই জানি, এটা নিয়ে আসলাম। ওকে, দেখেন আমরা যখন এই যে মুভ টুল দিয়ে কি হয়, মুভ হয়, ইচ্ছা মতো আমরা এটা মুভ করতে পারতেছি। কিন্তু আমি যে পারফেক্ট বরাবর মুভ করতে চাই তাহলে কিন্তু পারতেছি না। এই জন্য যখনই পারফেক্ট বরাবর আমি হরিজন্টাল বা ভার্টিক্যাল বরাবর মুভ করতে চাই তখন আমি শিফট চাপবো। স্মরণ রাখেন, শিফট চেপে ধরলে কি হয়, পারফেক্ট বরাবর সেটা মুভ করা যায় পারফেক্ট ভাবে। যখন হরিজন্টাল ভাবে করব তখন হরিজন্টাল ভাবে পারফেক্ট বরাবর মুভ হচ্ছে, যখন ভার্টিক্যাল বরাবর করতে যাবে তখন পারফেক্ট ভাবে ভার্টিক্যাল বরাবর মুভ হচ্ছে। তাহলে শিফটের কাজ গেল, আমি এটা নিয়ে আসলাম। এরপর চলে গেলাম শিফটের পরে গেলাম অল্টারে, অল্টার চেপে সামনের দিকে নিয়ে আসলাম অল্টার। তাহলে অল্টার বাটন কি করতেছে, ও কপি করতেছে, আবার অল্টার দিয়ে এটা কপি করলাম। তার মানে অল্টার বাটন কপি করে শিফট বাটন পারফেক্ট ভাবে মুভ করায়। এবারে চাপতেছি কিবোর্ড থেকে কন্ট্রোল, কন্ট্রোল চেপে এখান থেকে সিলেকশন করলাম, তার আমার সব লেয়ার গুলো সিলেক্ট হয়ে গেল, আমাকে এখানে গিয়ে লেয়ার সিলেক্ট করতে হয়নি। তাহলে কন্ট্রোল দিয়ে আমরা লেয়ার সিলেক্ট করতে পারি স্পেসিফিকলি ভাবে বা সবগুলো একসাথে। তারপর আবার অল্টার চাপতেছি, তাহলে অল্টার কি করতেছে, কপি করতেছে, একই কাজ। দেখেন এটা কিন্তু বাঁকাবাকি হয়ে যাচ্ছে, আমি যে ওই অবস্থায় শিফট চাপি এবার কিন্তু আর বাঁকাবাকি যাচ্ছে না, চাইলেও আমি বাঁকাবাকি করতে পারতেছি না, একেবারে পারফেক্ট ভাবে উপরের দিকে যাচ্ছে। তাহলে একটা কপি হইলো, আবার একটা কপি নিয়ে নিলাম, শিফট চেপে নিয়ে নিলাম। এবার দেখেন আমার মিডিলের লেয়ার কোনটা, এখানে যদি আমার অনেকগুলো লেয়ার থেকে খুঁজে বের করতে সময় লাগতেছে, মিডিল লেয়ারটা বের করতে যাচ্ছি, কন্ট্রোল চেপে এখানে ক্লিক দিলাম, ওই লেয়ারটা দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে, চাইলে ডিলিট করলে ডিলিট করতে পারি। এবার ঠিক একইভাবে এই লেয়ারটা, এই বক্সটা সিলেক্ট করতে যাচ্ছি, কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেল। কিন্তু কন্ট্রোল থাকা অবস্থায় যদি এইটা সিলেক্ট করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু একসঙ্গে অনেকগুলো সিলেক্ট করতে পারতেছি না। তাহলে এখানে কন্ট্রোল চাপার পরে শিফট চাপবো সাথে সাথে, তারপরে এটাও ক্লিক দিলাম, তাহলে দুটাই কিন্তু সিলেক্ট হয়ে গেল লেয়ার থেকে, দেখেন দুটাই সিলেক্ট হয়ে গেছে, আমি কিন্তু লেয়ারে কোনো কাজই করিনি। তারপরে ডিলিট দিলাম। লেয়ার ছাড়াও আমরা এদিকে কাজগুলো করতে পারি। এই হচ্ছে মডিফায়ার এবং শিফট অল্টার এবং কন্ট্রোলের কাজ। যারা এখনো ক্লিয়ার হননি ভিডিওটা একটু রিপিট করবেন, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি কি আবার দেখাবো? এমন কেউ আছেন যে আবার দেখাইতে হবে? বুঝতে না পারলে ফ্রিলি বলতে পারেন। এগুলো তো আগের কাজগুলাই, আমরা যেমন এই যে এখান থেকে দিলাম, এখানে একটা শেপ নিছিলাম, আমরা এখানে যেমন এখানে কালার অ্যাপ্লাই করছিলাম, আমরা কি করছিলাম, অল্টার চেপে চেপে গতকাল কিন্তু কপি করছিলাম, ওই কাজটাই। ওটাই বলছি, একটা হয়তো কঠিন লাগতেছে, এই যেমন অল্টার চেপে কপি করছিলাম, ওই যখন অল্টার চেপে কপি করলাম ওই কাজটাই কিন্তু। ঠিক আছে, মনে হয় কারো কোনো সমস্যা নাই, যেহেতু কোনো রিপ্লাই আসেনি। তারপরে দেখেন সব শেষে একটা আছে, এটা দিয়ে আমাদের এই আজকের ক্লাসের বিষয়গুলো শেষ করব, তারপরে আপনাদের কিছু করতে দিব সময় থাকলে। দেখি, মাল্টিপল আন্ডোস টু হিস্টোরি প্যানেল, মাল্টিপল আন্ডোস উইথ দ্য হিস্টোরি প্যানেল। আমরা এতক্ষণ ধরে যতগুলো কাজ করলাম এই সব কাজগুলো কিন্তু হিস্টোরি, হিস্টোরি মানে ইতিহাস, আমরা জানি যতগুলো কাজ করলাম এই সব কাজগুলোই
ফটোশপ কিন্তু তার হিস্টোরিতে সেভ করে রাখছে যতক্ষণ পর্যন্ত এই ফাইলটা আমার ওপেন আছে। এটা পাবো কোথায়? এই যে উইন্ডো থেকে চলে যাব হিস্টোরিতে। উইন্ডো থেকে কোথায়? হিস্টোরিতে। যখন হিস্টোরি ক্লিক দিচ্ছি তখন দেখেন বিশাল একটা লাইন চলে আসতেছে। আপনার এটা ছোট সাইজও আসতে পারে, আমি এটা বড় করে নিছি। আমি এতক্ষণ ধরে যা যা কাজ করলাম দেখেন, শুরুর দিকে কি কাজ করলাম, নতুন একটা লেয়ার নিছিলাম, তারপরে কি করলাম, একটা ফিল নিলাম, ইমেজ নিলাম, এইগুলা করলাম। কি কি কাজ করছি সব কাজগুলো কি আছে? হিস্টোরিতে আছে। এই হচ্ছে হিস্টোরির কাজ। আমরা যে যে কাজগুলো করতেছি সব কাজগুলো সেই হিস্টোরির মধ্যে রেখে দিচ্ছে। এখন দেখেন তো, আমাকে যদি প্রথমে একটা অপশনে ব্যাক যাইতে হয়, আমি কন্ট্রোল অল্টার জে দিয়ে ব্যাক যেতে থাকতে হবে কোথায়? তারপর কিন্তু আমরা কন্ট্রোল অল্টার ব্যাক দিয়ে যে না গিয়ে এখান থেকে আমরা যেখানে কাজটা করার প্রয়োজন সেখানে আমরা সরাসরি যেতে পারি। সাধারণত ডিফল্ট ভাবে ফটোশপ এটা 50টা স্মরণ রাখবে। কতটা কাজ স্মরণ রাখবে বলেন দেখি? 50টা। এখন থেকে আপনি যতগুলো কাজ করছেন তার ব্যাগের 50টা কাজ স্মরণ রাখবে ফটোশপ। এটা আমরা চাইলে বাড়াইতে পারি। কিভাবে বাড়াবো বা কমাইতে পারি? আমরা বাড়াবো কিভাবে দেখেন, শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে। আর যদি এখান থেকে করতে চাই তাহলে এডিট থেকে প্রিফারেন্স, তারপরে চলে যাব পারফরম্যান্স। এই যে দেখেন জেনারেল থেকে পারফরম্যান্সের এখানে দেখেন এই যে হিস্টোরি স্ট্যাটাস দেওয়া আছে, এখানে দেওয়া আছে কত? 50। ডিফল্ট ভাবে 50 কিন্তু দেয়া থাকে। আমরা চাইলে এটা 1000 পর্যন্ত ব্যাগ আনতে পারি। আপনারা ঠিক ওই একইভাবে আবার 1000 করে দিয়েন না। 1000 করে দিলে কি হবে, পিসির মধ্যে চাপ অনেক বেশি পড়বে। যদিও আপনার 1000টা হিস্টোরি স্মরণ রাখবে কিন্তু চাপ একটু বেশি পড়বে। এই জন্য এখানে পাশে কিন্তু দেখানো হয়েছে গ্রাফিক্স কার্ডের বিষয়টা, যে চাপ কতটা লোড নিতে হয়তো পারবে আপনার, এই জন্য দেখানো হয়েছে। এই জন্য আসলে অতগুলো প্রয়োজন পড়ে না, আমি মনে করি 50টাই এনাফ। ডিফল্ট ভাবে যেটা আছে এই জন্য 50-এ রাখছি। এটাই তাহলে কতগুলো হিস্টোরি ফটোশপ সংরক্ষণ করবে এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমি 50-এ রাখলাম, এটা এনাফ। এটা হচ্ছে হিস্টোরি। হিস্টোরি সম্পর্কে কারো কোনো প্রশ্ন? যা যা কাজগুলো করছি ওই কাজগুলাই হিস্টোরি দেখাচ্ছে। এখন প্রশ্ন উত্তর পালা আজকের কাজগুলো সম্পর্কে। আজকের কাজগুলো কোথাও কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কি? না ভাইয়া। ওকে, এদিকে কেউ? বুঝতে পারছি মোটামুটি। তাহলে আজকের কাজগুলো সম্পর্কে আমি প্রশ্ন করি। আচ্ছা, হিস্টোরি থেকে আমি একেবারে হোয়াইট পেজে চলে যাই। আচ্ছা, এটা আমি একসঙ্গে দুইটা কোণ সরাইতে যাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? কে একজন বলেন, নাম ধরে আমি বলতেছি না। এটা হচ্ছে আচ্ছা আচ্ছা, এটা আমি সিলেক্ট করে সহজ করে দিচ্ছি। এই যে এখান থেকে কোনটা করতে হবে, কোন অপশনটাতে একসঙ্গে দুইটা কোণ করছিলাম আমরা? কারো কি স্মরণ আছে? স্মরণ নাও থাকতে পারে, স্বাভাবিক। কারো যদি স্মরণ থাকে বলতে পারেন। পার্সপেক্টিভ। থ্যাংক ইউ। পার্সপেক্টিভ একসঙ্গে দুটা কোণ বরাবর কাজ করে। আর যদি হচ্ছে একটা কোণ নেই তাহলে হচ্ছে এটা হচ্ছে স্কিউ কিংবা ডিস্টর্ট, এই দুটার পার্থক্যটা দেখাইতে চাইছিলাম। পার্থক্য তো আপনাদের দেখানো হয়নি। পার্থক্যটা তাহলে দেখাই। ফাইল থেকে এমবেড করে একটা ছোট বাচ্চা মডেল নিয়ে আসি, আনলাম। এখান থেকে দেখেন এটা আমি একবার ছোট করে নিই। ছোট করে নেওয়ার পরে একবার ডিস্টর্ট করব আর একবার স্কিউ করব। স্কিউ করে এখান থেকে সরাচ্ছি। এটার পায়ের দিকে লক্ষ্য করেন। এটা কি গেল? কিভাবে ইমেজটা যাচ্ছে? আবার যদি আমি এবার ডিস্টর্ট করে দেই, এবার পরিবর্তনটা আলাদাভাবে আসতেছে। একটা কি করতেছে, আর এক ইমেজটাকে এক কোণ থেকে আরেক কোণে দিয়ে দিচ্ছে, আরেকটা দিচ্ছে না। আসলে তেমন এটা কোনো প্রয়োজন আসে না, এতটুকু পার্থক্য আমার জানা মতে। তাহলে এই পার্সপেক্টিভ দিয়ে একটা কাজ করে দেখাই আপনাদের। ফাইল থেকে ওপেন, এখানে আমি একটা ইমেজ নিলাম। ঠিক এই ফ্রেম বরাবর
এই ফ্রেমের সঙ্গে রেশিও যায় এমন একটা ইমেজ নিচ্ছি আমি। তারপর এখানে একটা প্লেস করি, এই অ্যাপেল কিন্তু যাচ্ছে না, আই থিংক এটা যেতে পারে, এটা দিলাম। এটা আমি প্রথমে বড় করে নিলাম, এটা সমান করে বড় করে নিলাম, ঠিক আছে, ফ্রেমের সাথে বড় করে নিলাম। ওকে ওকে দিলাম, আবার কন্ট্রোল টি দিয়ে বা সরাসরি করে দিতে আমি এখান থেকে ডিস্টর্ট করতে পারি, কিন্তু আমি ডিস্টর্ট করতেছি না। ডিস্টর্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপেন, এখন খালি দেখেন কোনগুলো আমরা মিলাই দিই। এখানে কোন মিলাইলাম, এখান থেকে এখানে কোনটা মিলাচ্ছি। এই যে আমি জুম করে নিই, এটা জুম করে কাজ করতে ভালো হয়। এখানে কোনটা এখান থেকে মিলাই দিলাম, ঠিক এখানে জুম করে কোনটা মিলাই দিলাম, এখান থেকে আবার মিলাই দিলাম, এই পাশেরটা মিলাইছি। এবার কি মনে হচ্ছে, এখানে ইমেজটা ছিল অতটা, এইটা ততটা আসতেছে না। অন্য একটা ইমেজ দিয়ে দেখি, আমরা এটা দিয়েও কিন্তু ফ্রেমের মধ্যে ইমেজগুলো বসাইতে পারি। ওটার ইমেজের তুলনামূলক কোয়ালিটি কম ছিল। ওকে, কন্ট্রোল চাপলাম, তাহলে সরাসরি ডিস্টর্ট অন হয়ে যাচ্ছে। এখানে এটা দিলাম, এই কাজগুলো জুম করে করাটা ভালো। তাহলে মনে হচ্ছে যে ইমেজটা এখানেই ছিল, ঠিক আছে। এভাবে আপনারা আরো ফ্রেমে কিন্তু করতে পারবেন। আরো কিছু ফ্রেমের ইমেজ ডাউনলোড দিয়েছিলাম, যে ফ্রেম, এখান থেকে আপনার রেশিও অনুযায়ী ইমেজগুলো কিন্তু এখানে বসাতে পারেন আপনারা, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করলাম, ডিস্টর্ট দিয়ে করলাম। তাহলে আজকের ভিডিওটা আমি সেভ করতেছি। কেউ কোনো প্রশ্ন করবেন এই আজকের ক্লাস সম্পর্কে? তাহলে এই ভিডিওর মধ্যে থেকে যেত। ওই যে আমার একটা প্রবলেম হচ্ছিল আর কি সফটওয়্যারে। আচ্ছা, ওটা করতেছি আমি। আজকের ভিডিও সেভ করে দিলাম, তবে যেহেতু আমাদের সময় আছে, আপনাদের